এখন আলোচনা করব নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে। এই সৃজনশীলের প্রথমেই রয়েছে ৫ নং প্রশ্ন। দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে cos θ মাইনাস বি sin θ ইজ ইকুয়াল পি। এর থেকে আমাদের ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা এইখানে এখন ক নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো কতে বলে দিয়েছে এ হলো π/3 অর্থাৎ 60 ডিগ্রি। অতএব আমাদের কার মান বের করতে হবে tan 2a এবং ওই যে ডান পাশে যেটা আছে 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ারে দেখব এই দুটো অংশ সমান হয় কিনা। তাহলে tan 2a সমান আমরা লিখতে পারবো tan 2 ইন্টু π/3 অর্থাৎ 120 ডিগ্রি tan। এটাকে আমরা কি লিখব tan পাই মাইনাস π/3 অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দেয় তাহলে 120 ডিগ্রি বা 2π/3 থেকে যাবে। এখন দেখো আমরা অনেক অঙ্ক সমাধান করেছি, যদি পাই থাকে তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, তাহলে ট্যানই থাকবে আর জাস্ট সূক্ষ্ম কোণটি লিখে দিব। এখন দেখব এটা কোন চতুর্ভাগ। দেখো পাই হলো এইখান থেকে এই পর্যন্ত হলো পাই, এর থেকে বাদ যাবে হলো π/3, তাহলে যখন মাইনাস হয় তখন কিন্তু ওই চতুর্ভাগেই থেকে যায়, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগেই থেকে যাবে। দ্বিতীয় চতুর্ভাগের ট্যান হলো নেগেটিভ, চিহ্ন হবে মাইনাস। আর এই যে tan π/3 বা tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে √3 আগে একটা মাইনাস চিহ্ন থাকবে। এটি হলো tan 2 এর মান। এখন দেখব ডান পাশে যে অংশটি আছে সেটার মান কি হয়। দেখো আবার 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ারে, এটা সমান আমরা কি পাবো। দেখো 2 ইন্টু tan π/3 ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার π/3। এখন tan π/3 মান আমরা কিন্তু জেনে গেছি, tan π/3 মান হলো √3, আর নিচেও আমরা এটাই লিখব √3 এর স্কোয়ার। তাহলে দেখো কি থাকে 2 ইন্টু √3, পরে থাকবে 1 মাইনাস 3, তাহলে 2 ইন্টু √3 ডিভাইডেড হলো -2, তাহলে ফলাফলটি হবে -√3। তাহলে আমরা কি করতে পারবো, অতএব লিখতে পারবো tan 2a ইজ ইকুয়াল টু tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে এটা আমাদের দেখাতে বলেছে, আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান পেয়েছি, তাহলে এটা লিখব দেখানো হলো। এটাই হলো ক নং প্রশ্নের সমাধান। এখন দেখো এই যে a cos θ মাইনাস b sin θ এর মান যে p দেওয়া আছে, মানে এটা সমান p হলে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে a sin θ প্লাস b cos θ ইজ ইকুয়াল প্লাস মাইনাস √a² প্লাস b² মাইনাস p²। তাহলে আমরা এই প্রশ্নটি এখন সমাধান করব। দেখো দেওয়া আছে a cos θ মাইনাস বি ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল পি। তাহলে আমরা কি করব, এখানে আমরা বর্গ করে দিব। যেহেতু আমাদের যে অংশের মান নির্ণয় করতে হবে বা প্রমাণ করতে বলেছে এখানে স্কোয়ারের নমুনা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করে দিব। a cos থিটা মাইনাস বি সাইন থিটা ইজ ইকুয়াল পি। তাহলে কি করব, এটা বর্গ করে দিলাম। লিখব কি, উভয় পক্ষকে বর্গ করে। সরাসরি সূত্র লিখবো a মাইনাস বি হোল স্কোয়ারে। তাহলে দেখো এরকম লেখা যায় a cos থিটা এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু a cos থিটা ইন্টু বি সাইন থিটা প্লাস বি সাইন থিটা এর হোল স্কোয়ার, ডান পাশে থাকবে p²। এটাকে লেখা যায় এরকম a² cos স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু a cos থিটা ইন্টু বি সাইন থিটা প্লাস b² সাইন স্কোয়ার থিটা সমান হলো p²। এখন একটা বিষয় ভালো করে লক্ষ্য করো, আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে এখানে cos থিটার সাথে আছে a গুণ এবং সাইন থিটার সাথে আছে b গুণ, এবং যেটা প্রমাণ করতে বলেছে ওইখানে সে দেখো সাইন থিটার সাথে a এবং cos থিটার সাথে রয়েছে b গুণ আকার। তাহলে আমাদের এই পরিবর্তনটা এখন ঘটাতে হবে।
তাহলে কি লিখবো দেখো, এ স্কোয়ার, এই যে কজ স্কোয়ারকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হবে, এ স্কোয়ারের সাথে সাইন চলে আসবে, মাইনাস 2ab কস থিটা ইন্টু সাইন থিটা। ঠিক এইখানেও তাই করব, দেখো বি স্কোয়ার, এই যে এইখানে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কি হবে, এইখানেও সেই বি স্কোয়ার কজ স্কোয়ারের সাথে আসবে, অর্থাৎ বির সাথে কজ আসবে বা কজের সাথে বি গুণ আকারে আমরা পাবো। এখন এটাকে গুণ করব, দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল পি স্কোয়ার। এখন দেখো এই যে এ স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার বা সাইনের সাথে এ, কজের সাথে বি কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এইটাকে এরকম লিখি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ বাম পাশে এই যে এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার, আর ডান পাশ থেকে পি স্কোয়ার নিয়ে এসে বিয়োগ করলাম, আর বাকিগুলোকে আমরা ডান পাশে নিয়ে লিখি। তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, জাস্ট পক্ষান্তর করে লিখলাম। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর এই যে ডান পাশের এই অংশটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, দেখো এ সাইন থিটার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ সাইন থিটা ইন্টু বি কস থিটা প্লাস বি কস থিটা এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এখন লেখা যাবে এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল, এই যে ডান পাশে দেখো কি হয়েছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো হয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ সাইন থিটা প্লাস বি কস থিটা এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি এটাকে এইভাবে পক্ষান্তর করে লিখি, এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এখন কি করবো, এখন উভয় পক্ষকে বর্গমূল করব, থাকবে কি বাম পাশে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইজ ইকুয়াল প্লাস মাইনাস স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল এটা কিন্তু পেয়ে গেছি। অতএব এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইজ ইকুয়াল প্লাস মাইনাস স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব প্রুভড। এবার এই সৃজনশীল প্রশ্নেরই গ নং নিয়ে আলোচনা করব। দেখো আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা হলো এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইজ ইকুয়াল পি। এখন বলল এ সমান স্কোয়ার রুট 3, অর্থাৎ এর মান স্কোয়ার রুট 3, বি হলো 1 এবং পি হলো 2। বলেছে এই মানগুলো যদি হয় এ বি এবং পি এর, তাহলে কি হবে, সমীকরণটি সমাধান করতে বলেছে, যেখানে থিটা এর মানটা আসবে হলো 0 থেকে 2 পাই এর মধ্যে। তাহলে এত হলে আমরা কি লিখতে পারি, দেখো স্কোয়ার রুট 3 কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু, এ বি এবং পি এর কি করেছি, এই মানগুলো বসিয়ে দিয়েছি। তাহলে এখন কি করব, স্কোয়ার রুট 3 কস থিটা 2 প্লাস সাইন থিটা, জাস্ট পক্ষান্তর করলাম, স্কোয়ার রুট 3 কস থিটা ইজ ইকুয়াল 2 প্লাস সাইন থিটা এর স্কোয়ার। উভয় পক্ষকে কি করে দিলাম, বর্গ করে দিলাম। দেখো তাহলে বর্গ করলে ফলাফলটা থাকে 3 কজ স্কোয়ার থিটা। এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে, তাহলে এ স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের মতো লিখলাম। এখন একটা বিষয় দেখো, কজের উপর স্কোয়ার আছে, সাইনেরও স্কোয়ার আছে, আর একটা সাইন আছে যেখানে কোনো স্কোয়ার নেই। তাহলে আমরা সবগুলো অনুপাতকে সাইন অনুপাতে নিয়ে যাব। এই জন্য এই বাম পাশের যে কজ স্কোয়ার আছে এটাকে লিখব
1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর ডান পাশে হবে 4 প্লাস 4 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। গুণ করলে কি পাই? 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 মাইনাস 4 সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 0। সবগুলো বাম পাশে নিয়ে এসেছি। দেখো কি লিখতে পারবো, দেখো এখান থেকে লেখা যায় এরকম, সাইন স্কোয়ার থিটা আছে মোট 4টি, চিহ্ন হবে মাইনাস, মাইনাস 4 সাইন থিটা এবং 3 মাইনাস 4 যোগ করলে পাবো মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে দেখো এটাকে যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এরকম পাবো 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 0। কি করেছি? এখানে মাইনাস 1 দ্বারা গুণ করেছি। এখন দেখো এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারবো, সাইন থিটা 2 সাইন থিটার স্কোয়ার লেখা যায় প্লাস 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস কি লেখা যায় 1 এর স্কোয়ার। অর্থাৎ দেখো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো হয়েছে, যাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2 সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা সমান কি পাবো? 0, বা 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 0। এখানে বর্গমূল করেছি, বর্গমূল করলে 0 বর্গমূল করলে 0ই থাকে, আর ডান পাশে বাম পাশে যে বর্গমূল করেছি এখানে বর্গ চিহ্নটা থাকবে না। তাহলে কি লেখা যায়? 2 সাইন থিটা ইজ ইকুয়াল মাইনাস 1 বা সাইন থিটা ইজ ইকুয়াল মাইনাস হাফ। এখন দেখো সাইন থিটা হাফ কতর ক্ষেত্রে আমরা জানি, সাইন থিটার কোন মানের জন্য, সাইনের কোন মানের জন্য এটা হাফ আসে সেটা দেখব। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হলো 1, অর্থাৎ সাইন পাই বাই 6। এখন এইটা কিন্তু ঋণাত্মক মান, ঋণাত্মক সাইন কোথায় কোথায় হয় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো আমরা জানি সাইন পজিটিভ হলো প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে, আর বাদবাকি যে তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ রয়েছে ওই জায়গাটাতে বা ওই চতুর্ভাগগুলোতে সাইন কিন্তু ঋণাত্মক হয়। তাহলে এটাকে আমাদের এখন ওই চতুর্ভাগের হিসাবে লিখতে হবে, বা সাইন থিটা ইজ ইকুয়াল, দেখো এখন আমি লিখব মাইনাস সাইন পাই বাই 6। এটাকে এখন আমরা চতুর্ভাগের হিসাবে লিখবো। দেখো এরকম লেখা যায়, সাইন, আমরা যদি তৃতীয় চতুর্ভাগ লিখি তাহলে লিখব পাই প্লাস পাই বাই 6, আর চতুর্থ চতুর্ভাগের হিসাবটা লিখব সাইন 2 পাই মাইনাস পাই বাই 6। এরকম অনেক প্রশ্নের সমাধান কিন্তু তোমরা পূর্বে করেছো। তাহলে এখানে কি থাকে সাইন 7 পাই বাই 6 এবং থাকে সাইন 11 পাই বাই 6। তাহলে থিটার মান এখান থেকে আমরা পাচ্ছি দুইটা, একটা হলো 7 পাই বাই 6 আর একটা হলো 11 পাই বাই 6। আমরা থিটার যে দুইটি মান পেয়েছি এই দুইটি মানই যে গ্রহণযোগ্য হবে এমনটা নাও হতে পারে, কারণ একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে, তুমি যখন কোনো প্রশ্নের সমাধান করতে যে বর্গ করলে অতি অবশ্যই সমাধানটাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। কেন শুদ্ধি পরীক্ষা করতে হয়? আসলে বর্গ করলে সব মান গ্রহণযোগ্য নাও হতে পারে। সমাধান অর্থই হলো এর যে রেজাল্টগুলো আসবে এক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা করাটা দরকার, না হলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা একটু শুদ্ধি পরীক্ষা করে দেখি যে দুটো মানই গ্রহণযোগ্য হয় কিনা। আমরা যে রাশিটি দিয়ে কাজ শুরু করেছিলাম সেটা দেখো এই রকম ছিল, √3 ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা, তার বাম পক্ষে কিন্তু এটা ছিল। এখন আর ডান পক্ষে ছিল কিন্তু 2, তোমরা দেখবা শুরুতে এটা ছিল। এখন আমি যদি এখানে মান বসাই তাহলে দেখো কি হয়, কস থিটার পরিবর্তে লিখলাম 7 পাই বাই 6 মাইনাস সাইন 7 পাই বাই 6। এখন এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো এরকম লেখা যায়, কস পাই প্লাস পাই বাই 6 মাইনাস সাইন পাই প্লাস পাই বাই 6। তাহলে কি হয় ফলাফলটা? √3, এই যে এখানে দেখো কস আসবে, কস পাই বাই 6 অনুপাতের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ, যেহেতু পাইয়ের সাথে সূক্ষ্মকোণ যোগ হয়েছে তৃতীয় চতুর্ভাগ কস নেগেটিভ। আর এইখানে দেখো এটা তৃতীয় চতুর্ভাগ, তাহলে সাইনও কিন্তু নেগেটিভ হবে। দুই নেগেটিভ মিলে এখানে কি লিখে দিলাম, যেহেতু একটা নেগেটিভ আসেই সাইনের আগে আর একটা নেগেটিভ আসবে তৃতীয় চতুর্ভাগের কারণে, এই জন্য এটা হয়ে যাবে পজিটিভ। লিখবো কি সাইন পাই বাই 6।
এখানে কিন্তু একটা মাইনাস থেকে গেল, দেখো মাইনাস স্কোয়ার রুট 3 ইন্টু এই যে কজ π/6 অর্থাৎ 30 ডিগ্রি এর মান হলো স্কোয়ার রুট 3/2, আর এখানে সাইন π/6 এর মান হলো হাফ। তাহলে কি হয় দেখো, এই দুটোকে যদি আমরা প্রথম দুটোকে যদি গুণ করি পাবো -3/2 প্লাস হাফ। এই -3/2 এর সাথে হাফ যোগ করলে আমরা ফলাফলটি পাবো কিন্তু -1, আর আমাদের ডান পাশে ছিল কিন্তু 2, তাহলে এটা 2 সমান হয়নি। তাহলে এক্ষেত্রে এই যে 7π/6 মানটি কিন্তু গ্রহণযোগ্য হলো না। এখন দেখব আরও যে আরেকটি মান দেওয়া আছে পায়ের থিটার আরও একটি মান আমরা পেয়েছি 11π/6, এইটার দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় কিনা দেখো। আমরা যে রাশিটা নিয়ে কাজ শুরু করেছিলাম তার বাম পক্ষ কিন্তু এটাই ছিল, এবং এখানে আমরা কি করব, থিটার মানটি বসাবো। দেখো থিটার মানটি বসালে কি হয়, স্কোয়ার রুট 3 cos 11π/6 মাইনাস সাইন 11π/6, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো 2π মাইনাস π/6 মাইনাস সাইন 2π মাইনাস π/6। তাহলে কি হচ্ছে, স্কোয়ার রুট 3 কজের অনুপাতের কোনো পরিবর্তন হবে না, কজ π/কি লিখবো 6 লিখবো। এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগ কজের চিহ্নও কি থাকবে, পজিটিভ থাকবে। আর এইখানে দেখো সাইন অপরিবর্তনই থাকবে, π/6 লিখতে পারবো। যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগ সাইন নেগেটিভ, তো সাইনের প্রথমে একটা নেগেটিভ চিহ্ন দেওয়াই আছে, আর চতুর্থ চতুর্ভাগে যাওয়ার কারণে আর একটা নেগেটিভ হবে, দুটো নেগেটিভ মিলে এখানে কি লিখে দিলাম, পজিটিভ বা প্লাস করে দিলাম। এখন দেখো স্কোয়ার রুট 3 ইন্টু এই যে কজ 30 ডিগ্রির মান, এটা কিন্তু স্কোয়ার রুট 3/2, আর সাইন 30 ডিগ্রি বা π/6 এর মান হলো হাফ। তাহলে কি হয় দেখো, 3/2 থাকে প্লাস 1/2 থাকে। আমরা যদি এটাকে লসাগু করি, লসাগু হবে 2, তাহলে 3 + 1 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 পাবো, যা ডান পক্ষের সমান হয়েছে। ডান পক্ষের সমান হয়েছে, তোমরা একটু শুরুতেই দেখো ডান পক্ষে কিন্তু 2 ছিল। তাহলে কি হলো, আমাদের মান দুটোই, থিটার মান দুটোই কিন্তু গ্রহণযোগ্য হয়নি, একটি গ্রহণযোগ্য হয়েছে অপরটি হয়নি। অতএব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল 11π/6। এটাই হলো এই সৃজনশীলের অর্থাৎ 5 নং সৃজনশীলের গয়ের সমাধান। এখন আলোচনা করব সৃজনশীল 6 নং প্রশ্ন নিয়ে। দেখো 6 নং প্রশ্নের কতেই বলেছে 9টা 15 মিনিটের সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ তোমরা ঘড়িতে দেখছো এখন যে টাইমটা দেখানো হয়েছে তাতে 9টা 15ই বাজে। এই অবস্থায় বলেছে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত হবে, আমরা এখন নির্ণয় করব। খেয়াল করো, ঘড়িতে ক্ষুদ্রতম ঘর আছে কতটি, 60টি। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট, এই হিসাবে বলতে পারি ক্ষুদ্রতম ঘর আছে 60টি, যার প্রত্যেকটি ঘর মিনিটের কাটার জন্য, ভালো করে খেয়াল করো, মিনিটের কাটার জন্য 1 মিনিট সময় নির্দেশ করে। হ্যাঁ, যেহেতু এক পাক ঘুরলে 60 মিনিট হয়, সেহেতু এক ঘরে কত মিনিট করে হবে, 1 মিনিট সময় নির্দেশ করবে। এবং প্রত্যেকটি ঘর কেন্দ্রে 6 ডিগ্রি বা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কিভাবে করে দেখো, ঘড়ির কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি। একে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই, 60 দিয়ে ভাগ দিব কেন, যেহেতু ক্ষুদ্রতম ঘর আছে 60টি, তাহলে এক ঘরে কত ডিগ্রি হয় তা কিন্তু আমরা বের করতে পারবো। সেই হিসাবে লেখা হয়েছে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো ঘড়ির মিনিটের কাঁটা, এবার মিনিটের কাঁটা নিয়ে আমরা একটু কাজ করব। মিনিটের কাঁটা কি হবে, যখন ক্ষুদ্রতম 60 ঘর অতিক্রম করলে ঘন্টার কাঁটা অতিক্রম করবে কত ঘর, ক্ষুদ্রতম 5 ঘর। কেন ব্যাপারটা এরকম হয় তোমরা একটু ভালো করে খেয়াল করো। মিনিটের কাঁটা যখন এক পাক ঘুরে আসবে তখন 60 ঘর অতিক্রম করে, এবং এই 60 ঘর অতিক্রম করার জন্য মিনিটের কাঁটা কিন্তু 60 মিনিট অতিক্রম করে, আর 60 মিনিটে হয় 1 ঘন্টা। এই জন্য ঘড়ির কাঁটা তখন কি হয়, মিনিটের কাঁটা যখন 60 ঘর অতিক্রম করে আসে, ঘড়ির কাঁটা 5 ঘর যায়, অর্থাৎ বড় একটা লেখা থেকে আর একটা লেখার উপরে যায়। অর্থাৎ 12 যদি বাজে তাহলে 12 থেকে 1-এর উপর যাবে, বা একটা যদি বেজে থাকে তখন 1 থেকে 2-এর উপর যাবে। অর্থাৎ কি হয়, তখন একটা ঘন্টা অতিক্রম করে। এই জন্য ঘন্টার কাঁটা কয় ঘর যায়, 5 ঘর যায় বা 5 ঘর অতিক্রম করে। তাহলে এই যে আমরা 9টা 15 এর হিসাব করছি, তাহলে 15 মিনিটের ক্ষেত্রে কি ঘটবে সেটা আমরা দেখব। যে অতএব
মিনিটের কাটা ক্ষুদ্রতম 15 ঘর। কেন 15 ঘর হিসাব করা হয়েছে? ওই যে বলা হয়েছে 1 মিনিট সমান 1 ঘর, এই জন্য বলা হচ্ছে 15 ঘর অতিক্রম করলে ঘন্টার কাটা অতিক্রম করে কত ঘর। ঘন্টার কাটা অতিক্রম করবে 5 × 15 ডিভাইডেড হলো 60, এত ঘর। কিভাবে হয়? আমরা যে ঐকিক নিয়ম শিখেছি, 60 ঘরের জন্য হলো 5 ঘর, 1 ঘরের জন্য কত? 5/60, তাহলে 15 ঘরের জন্য কত হবে? 5 × 15 ভাগ হলো 60 বা 60। এইভাবে আমরা ক্যালকুলেশন করলে পাবো 1.2 ঘর। অর্থাৎ মিনিটের কাটা যখন 15 ঘর অতিক্রম করে বা 15 মিনিট অতিক্রম করে, তখন ঘন্টার কাটা জাস্ট 9-এর থেকে 1.25 ঘর এগিয়ে যায়। কোন দিকে? 10-এর দিকে। এই যে এখানে যতটুকু এগিয়ে গেছে, এটুকুই হলো 1.25 ঘর। তাহলে 9টা 15-এ ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী ব্যবধান কত ঘর হবে? ব্যবধান হবে 30 যোগ হলো 1.25 বা 31.25 ঘর। কিভাবে 30 হলো আমরা একটু খেয়াল করি। দেখো, যখন 9টা 15 বাজে তখন মিনিটের কাঁটা থাকে 3-এর উপর, মিনিটের কাঁটা থাকবে 3-এর উপর, আর ঘন্টার কাঁটা 9 থেকে সামান্য একটু এগিয়ে যাবে। তাহলে আমরা 9 পর্যন্ত যদি হিসাব করি, দেখো 3 থেকে, এই যে 3 থেকে 4 পর্যন্ত 5 ঘর, 4 থেকে 5 পর্যন্ত 5 ঘর, 5 থেকে 6 পর্যন্ত 5 ঘর, 6 থেকে 7 পর্যন্ত 5 ঘর, 7 থেকে 8 পর্যন্ত 5 ঘর এবং 8 থেকে 9 পর্যন্ত 5 ঘর। এরকম 1 2 3 4 5 6, মোট 6টা 5 ঘর পাবো। তাহলে 6টা 5 ঘরে কত হয়? 6টা 5 ঘরে হয় 30। এই জন্য 3 থেকে আমরা এরকম লিখতে পারি, 3 থেকে 9 পর্যন্ত ঘর হলো কত? 30। তাহলে এই যে 30 ঘর, আর ওই যে 15 মিনিটের জন্য ঘন্টার কাঁটা 1.25 ঘর এগিয়ে গেছে, এই দুটো যোগ করলে পাবো 31 দশমিক কত 25 ঘর বা 31.25 ঘর। দেখো, আমরা জানি 1 ঘর সমান কত ডিগ্রি? 1 ঘর সমান জানি আমরা 6 ডিগ্রি। ওই যে প্রথমে হিসাবটা লিখে রেখেছি। অতএব অতএব কি হবে? এই যে 31.25 বা 31.25 ঘর সমান আমরা কি পাবো? 31.25 × 6, এত কি হবে? এত ডিগ্রি হবে। পাবো 187.5 ডিগ্রি, অর্থাৎ 187.5 ডিগ্রি। এখন এই ডিগ্রিটাকে যদি আমরা রেডিয়ানে হিসাব করি তখন কি হয়? আমরা কিন্তু ডিগ্রিতে একটা হিসাব করছি, এটা জাস্ট দেখবো রেডিয়ানে হিসাব করলে কি হয়। 187.5 ডিগ্রি সমান আমরা পাবো 187.5 ইন্টু, আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে কি হয় দেখো, 187.5 ইন্টু 3.1416 ডিভাইডেড কি পাবো? 180 রেডিয়ান। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো এরকম, পাবো 3.2725 রেডিয়ান। তাহলে এই 9টা 15 মিনিটের সময় ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণটি হয়, কোণটি হবে 187.5 ডিগ্রি, অথবা রেডিয়ানে যদি আমরা হিসাব করি পাবো 3.2725 রেডিয়ান প্রায়। এটি হলো এই 6-এর ক নং প্রশ্নের সমাধান। এখন দেখো 6-এর ক নং, এখানে প্রশ্নে বলে দিয়েছে পি হলো কত? পি এর মান দেওয়া আছে tan থিটা, কিউ হলো cot থিটা, এবং বলে দিয়েছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হলে, দেখো 2 হলে কি হয়? আমরা লিখবো এরকম, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু। এখান থেকে আমরা কি করব? দেখব থিটার মান কত আসে, তারপর আমাদের যে রাশির দেখাতে বলেছে, যে রাশিটি প্রমাণ করতে বলেছে, এই রাশিটি আমরা কাজ করব। দেখো tan থিটা যা ছিল তাই লিখলাম, cotকে আমরা লিখতে পারবো 1/tan থিটা ইজ ইকুয়াল, লিখলাম কত? 2। লসাগু করব, দেখো লসাগু হয় tan থিটা। এই যে প্রথম tan থিটা নিচে আছে একটা 1 দিয়ে tan থিটাকে ভাগ করলে পাবো tan থিটা, tan থিটা এবং tan থিটা গুণ করলে পাবো tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল
2। এখন যদি আর গুণন করি তাহলে দেখো এরকম হয় tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু tan থিটা, বা tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 0। এটাকে আমরা সহজেই হয়তো সূত্রতে রূপান্তর করতে পারবো। দেখো tan স্কয়ার থিটা মাইনাস 2 ইন্টু tan থিটা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল 0। তাহলে দেখো এটা a মাইনাস বি হোল স্কয়ারের মতো চেহারা হয়েছে। তাহলে লিখব tan থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল 0, বা এখান থেকে লিখতে পারবো tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এটাকে করেছি হলো বর্গমূল, বর্গমূল করলে বর্গচিহ্ন থাকবে না, তাহলে থাকে tan থিটা ইজ ইকুয়াল 1 বা tan থিটা ইজ ইকুয়াল, দেখো tan কত ডিগ্রির মান 1 এটা কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে তুমি ডিগ্রির হিসাবও করতে পারো, রেডিয়ান হিসাবও করতে পারো। যেহেতু কোনো কিছু উল্লেখ নেই তাহলে লিখব tan 45 ডিগ্রি। অতএব থিটা এর মান পেলাম 45 ডিগ্রি। এই যে এখন যে রাশিটি আমাদের দেখাতে বলেছে যে এটা সমান 2, আমরা এখন এটুকু নিয়ে কাজ করব, বাম পক্ষ নিয়ে কাজ করি। দেখো LHS p টু দি পাওয়ার n প্লাস q টু দি পাওয়ার n। p হলো tan থিটা, তাহলে লিখব tan থিটা পাওয়ার হলো n, প্লাস q হলো cot থিটা, cot থিটা পাওয়ার হলো কত n। এখন দেখো tan 45 ডিগ্রি এর পাওয়ার n প্লাস cot 45 ডিগ্রি এর পাওয়ার হলো কত n। tan 45 ডিগ্রির মান 1, 1 এর পাওয়ার n প্লাস cot 45 ডিগ্রির মানও 1, তাহলে 1 এর পাওয়ার n। 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন এটা কত থাকবে, 1 থাকবে। 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটাই কিন্তু দেখো RHS, ডান পাশে এটাই দেখাতে বলেছে। অতএব আমরা লিখব p টু দি পাওয়ার n প্লাস q টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু দেখানো হলো। এটিই ছিল 6 খ নং প্রশ্নের সমাধান। এখন দেখো 6 গ নং, এখানে কিউ সমান বলে দিয়েছে 3/4 এবং থিটার একটা শর্ত দিয়েছে পাইয়ের থেকে বড় হবে, 3π/2 থেকে ছোট হবে। যদি এই পরিস্থিতি হয় তাহলে এই রাশিটির মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো কিউ সমান আমরা জানি বা দেওয়া আছে যেটা কিউ ইজ ইকুয়াল cot থিটা, বা 3/4 সমান হলো cot থিটা, যেহেতু কিউ সমান কত 3/4, তাহলে আমরা কিউ এর পরিবর্তে 3/4 লিখলাম। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে দেখো এরকম লেখা যায় cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল 9/16, বা cot স্কয়ারকে কিন্তু আমরা cot স্কয়ার থেকে কোসেক স্কয়ারে যেতে পারি। কেন কোসেক স্কয়ারে যাব, দেখো আমাদের যে রাশিটির মান নির্ণয় করতে হবে এখানে কিন্তু কোসেক রয়েছে। কোসেক যদি আমরা বের করতে পারি সাইনও পাবো, আর সাইন থেকে আমরা কজেও যেতে পারবো বা কজের মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এই cot স্কয়ার থিটা সমান লেখা যায় এরকম কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, আর ডান পাশে থাকবে 9/16। তাহলে কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল 9/16 প্লাস কত 1। কোসেক স্কয়ার থিটা এটাকে যদি আমরা লসাগু করি 16 হবে লসাগু, তাহলে থাকবে 9 প্লাস 16। কোসেক স্কয়ার থিটা 25/16, বা কোসেক থিটা সমান দেখো আমরা পাবো প্লাস মাইনাস 5/4। এখন একটা ব্যাপার লক্ষ্য করো, আমাদের থিটা এর যে শর্ত দেওয়া আছে বলেছে পাই থেকে বড় আর 3π/2 থেকে ছোট। এইটা কিন্তু তৃতীয় চতুর্ভাগকে নির্দেশ করে। তৃতীয় চতুর্ভাগে কোসেক নেগেটিভ হয়। তাহলে আমরা লিখব অতএব কোসেক থিটা ইজ ইকুয়াল মাইনাস 5/4। তাহলে এটা কেন হলো, এটা এই চতুর্ভাগের কারণে হলো, যে আমরা এখানে লিখব যেহেতু পাই থেকে থিটা বড় এবং 3π/2 থেকে ছোট, তাই এই চতুর্ভাগে অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে কোসেক ঋণাত্মক হয়। তাহলে এখন সাইন আমরা বের করতে পারবো। অতএব
সাইন থিটা সমান দেখো সাইন থিটা হলো কোসেকের বিপরীত, কোসেকের বিপরীত অনুপাত। তাহলে এটাকে তুমি যদি একবারে 4/5 লিখে দাও তাহলে কোনো দোষের কিছু নেই। আবার যদি মনে করো লিখবো 1/কোসেক তারপর মান বসিয়ে করব তাতেও হবে। তাহলে সাইনের মানও কিন্তু নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? যেহেতু তৃতীয় চতুর্ভাগ। তাহলে আমরা কটের মান জানি, কট থিটা হলো 3/4, কোসেক থিটার মান জানলাম, সাইন থিটার মান জানলাম। এবার আমাদের কস থিটার মান নির্ণয় করতে হবে। দেখো আবার কট থিটা ইজ ইকুয়াল 3/4, বা তুমি এখান থেকে লিখতে পারবা কস থিটা বাই সাইন থিটা 3/4, বা কস থিটা সমান তুমি পাবা কত 3/4 ইন্টু সাইন থিটা। এখন দেখো 3/4 যেমন আছে তেমন থাকলো, আর এই যে সাইন থিটা, সাইন থিটার মান একটু আগে এই যে লিখে রেখেছি মাইনাস কত 4/5। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো কি থাকে, থাকে -3/5। এখানেও কিন্তু কস থিটা ঋণাত্মক, যেহেতু তৃতীয় চতুর্ভাগ, এখানেও কস থিটা কি হবে, ঋণাত্মক হবে। এখন আমরা যে রাশিটির মান নির্ণয় করতে হবে রাশিটি তুলে নিয়ে রাশিটির মান নির্ণয় করি। দেখো এখন কট মাইনাস থিটা প্লাস কোসেক থিটা ডিভাইডেড কস থিটা প্লাস সাইন মাইনাস থিটা সমান দেখো আমরা কি পাই, এই যে কট মাইনাস থিটা সমান কিন্তু মাইনাস কট থিটা, আমরা শুরুতে এটা জানি, প্লাস কোসেক থিটা, নিচে থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা। এই যে সাইন মাইনাস থিটা সমানও মাইনাস সাইন থিটা। এখন আমরা সবগুলো রাশির কি করব, মান বসিয়ে দিব। দেখো কট থিটা হলো 3/4, যেহেতু চিহ্ন মাইনাস তাহলে -3/4। এই যে কোসেকের মান দেখো পেয়েছি আমরা -5/4, তাহলে লিখবো -5/4। কস থিটা পেয়েছি -3/5 এবং সাইন থিটা সমান পেয়েছি -4/5, তাহলে মাইনাস মাইনাস মিলে এটা কি হয়ে যাবে +4/5। এখন আমরা কি করব, লসাগু করব। লবের অংশে দেখো 4 হয় লসাগু, থাকবে -3 -5, আর হরের অংশের লসাগু করলে পাবো 5, থাকবে -3 + 4। এটাকে দেখো এই যে -5 আর -3 যোগ করলে পাবো -8, তাহলে লিখবো -8/4। আর এই যে হরে যেটা আছে এটা 1/5 হয়, দেখো 4 থেকে 3 মাইনাস করলে 1 থাকে, 1/5, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5/1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো পাবো -10। কিভাবে -10 হয়, এই যে 8 এবং 5 যদি গুণ করি 40কে 4 দিয়ে ভাগ দিলে 10। আবার যদি তুমি চিন্তা করো 8কে 4 দ্বারা ভাগ করলে থাকে 2, 5-এর সাথে গুণ হলে হয় 10। যেভাবে হিসাব না করো না কেন আসবে -10। এটি হলো নির্ণেয় মান। এই গ নং প্রশ্নে যে রাশিটির মান নির্ণয় করতে বলেছে তার মান পেয়ে গেলাম আমরা -10। এটি হলো গ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেটা বইয়ের দেওয়া আছে। এখানে 7 নং প্রশ্ন, 7-এর ক নং নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো বলেছে 0.9795 রেডিয়ানকে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে ক নং এ রয়েছে 0.9795 এত রেডিয়ান। রেডিয়ানকে ষাটমূলক পদ্ধতি বলতে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড হিসাবটা বুঝি, আমরা সেইটা নির্ণয় করব। দেখো 0.9795 রেডিয়ানকে আমরা ডিগ্রিতে প্রথমে রূপান্তর করব। আমরা জানি 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। এই হিসাবে এর সাথে কি করলাম, গুণ করে দিলাম। তাহলে কি হবে 0.9795 ইন্টু 180 ডিভাইডেড 3.1416। কি হয় দেখো ক্যালকুলেশন করলে পাবো 56.1211 ডিগ্রি। এখানে দশমিকের পরে 4 ঘর রেখেছি, যেহেতু আমরা পাইয়ের মান দশমিকের পরে 4 ঘর রেখেছি, এর জন্য ডিগ্রির হিসাবটাও বা এইটুকুর ফলাফলটাও দশমিকের পরে 4 ঘর রেখেছি। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এটাকে 56 ডিগ্রি প্লাস
1211 ডিগ্রি। এখন দেখো 56 ডিগ্রি প্লাস এই যে 0.1211 এই ডিগ্রিটাকে আমরা কিসে নিয়ে যাব, মিনিটে রূপান্তর করব। যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট, সেই হিসাবে কি করতে পারি, এই ডিগ্রিটাকে 60 দিয়ে গুণ দিলে আমরা মিনিটে রূপান্তর করতে পারবো। তাহলে 56 ডিগ্রি প্লাস পাবো 7.266 মিনিট। এখন দেখো এটাকে লিখবো এরকম 56 ডিগ্রি 7 মিনিট প্লাস 0.266, এই যে এটাও কিন্তু মিনিট, এই মিনিটকে আমরা আবার 60 দিয়ে গুণ দিয়ে সেকেন্ডে রূপান্তর করব, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে দেখো কি থাকে 56 ডিগ্রি 7 মিনিট, আর এই যে 0.266 এটাকে যদি আমরা 60 দ্বারা গুণ করি তাহলে কি পাবো, দেখো পাবো 15.96 সেকেন্ড। তাহলে এটি হলো এই ক নং অংশের উত্তর, যেখানে বলেছে রেডিয়ানকে 60মূলক পদ্ধতিতে প্রকাশ করো। এই 0.9795 রেডিয়ানকে 60মূলক পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাবো 56 ডিগ্রি 7 মিনিট 15.96 সেকেন্ড। এখন দেখো খ নং এ দিয়েছে সেক -21π/2 এর মান নির্ণয় করতে হবে। দেখো সেক মাইনাস থিটা সমান আমরা জানি সেক থিটা, অর্থাৎ সেক 21π কত হবে, 2 হবে। আমরা জানি সেক মাইনাস থিটা সমান সেক থিটা। এখন এই সেক 21π/2 এর মান আমরা কত হয় নির্ণয় করব। দেখো সেক এটাকে লেখা যায় 21 ইন্টু π/2 প্লাস 0। তাহলে এই π/2 এর সাথে গুণ আছে 21, যা একটি বিজোড় সংখ্যা। সেক পরিবর্তন হয়ে যাবে কোসেক, রেজাল্ট লিখব কি ওই 0। এখন কোসেক 0 হয়েছে, ভালো। এখন দেখবো এটা কোন চতুর্ভাগ, 21টা π/2, 1 পাক ঘুরলে 4টা π/2, 2 পাক ঘুরলে 8টা, এইভাবে যদি আমরা 5 পাক ঘুরি বা 5 বার ঘুরি তাহলে পাবো 20টা π/2। এটা হলো 4, এটা হলো 5, এরপর রয়েছে কি, এরপর রয়েছে 21টা π/2, অর্থাৎ তাহলে আরো একটা চতুর্ভাগ যাবে এখানে, এরপরে আর কোথাও যাবে না। এই যে ওয়াই অক্ষের উপর কজ এবং সেক দুটোই পজিটিভ, ওয়াই অক্ষের উপর কজ এবং সেক দুটোই পজিটিভ। কেন, দেখো এখানে সেকের সাথে সম্পর্ক হলো অতিভুজ এবং ভূমির, অতিভুজ এবং ভূমির। তো এই ওয়াই অক্ষের উপর ভূমির মান 0, ওয়াই অক্ষের উপর ভূমির মান 0, অতিভুজের মান কোনো না কোনো মান থাকেই, তাই এইখানে সেক নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। তাই কোসেক 0, কোসেক 0 এর মান কত, তাই আমরা এখন লিখব কোসেক 0 হলো অসংজ্ঞায়িত। তাহলে এই খ নং প্রশ্নের যে রেজাল্টটি হবে তা হবে অসংজ্ঞায়িত। এখন দেখো 7 গ নং, এখানে একটি রাশির মান নির্ণয় করতে হবে। রাশিটি হলো এই রকম, tan π/12, tan 5π/12, tan 7π/12 ইন্টু tan 11π/12। তাহলে এটাকে আমরা দেখো লিখতে পারি এইভাবে, tan π/12 এটা মাত্র 15 ডিগ্রি, এটা কোনো পরিবর্তন করার সুযোগ নেই বা করার দরকার নেই। এখানে এই যে 5π/12 এটা কিন্তু 75 ডিগ্রি, তো 75 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি π/2 মাইনাস π/12, অর্থাৎ 90 থেকে 15 বাদ দিলে আমরা 75 পাই। এটা করলাম কেন, যেহেতু প্রথম কোণটাই রয়েছে আমাদের 15 ডিগ্রি, জাস্ট এটার সাথে একটু মিল করার জন্য। এবার দেখো tan 7π/2 এটা হলো 105 ডিগ্রি, 105 ডিগ্রি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 90 যোগ হলো 15, অর্থাৎ π/2 প্লাস π/12। লাস্ট হলো tan 11π/12, এটাকে জাস্ট এরকম লিখে দাও, দেখো কি হলো পাই মাইনাস π/12। তাহলে সরল করলেই আমরা কি পেয়ে যাব, 11π/12 পেয়ে যাব। তাহলে এখানে থাকে tan π/12 ইন্টু cot π/12
12 যেহেতু π/2 এর সাথে 1 গুণ আছে যা আমরা বিজোড় সংখ্যা হিসাবেই জানি, এজন্য অনুপাতটা কি হবে পরিবর্তন করে লিখব এবং কট হবে, কট কি লিখব ওই সূক্ষ্মকোণটি π/12 প্রথম চতুর্ভাগ, কোনো নেগেটিভ চিহ্ন আসবে না। আবার এখানে দেখো ট্যান পরিবর্তন হয়ে হবে কট π/12, এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগের ট্যান নেগেটিভ, তাহলে একটা চিহ্ন হবে কি মাইনাস। এরপর দেখো এই যে ট্যানের সাথে রয়েছে π-12, পাই থাকলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, তাহলে ট্যান লিখব আর ওই সূক্ষ্মকোণটি লিখব, যেহেতু এটাও দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগের ট্যান নেগেটিভ, তাহলে একটি মাইনাস চিহ্ন বসবে। তাহলে লিখব ট্যান π/12 ইন্টু 1/tan π/12। আর এই যে মাইনাস মাইনাস গুণ হয়ে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এই কটটাকে আমরা লিখতে পারবো 1/tan π/12 ইন্টু tan π/12। এখন দেখো এই লব এবং হর, লবে দুইটা tan π/12 রয়েছে, হরেও দুইটা tan π/12 রয়েছে। আমরা যদি এদেরকে ভাগ করি পাবো 1, তাহলে এই গ নং অংশের উত্তর হবে 1, যার মান নির্ণয় করতে বলেছিল। এটিই ছিল গ নং প্রশ্নের সমাধান। লাস্ট ঘ নং প্রশ্ন, এখানে দেওয়া আছে সাইন আলফা ইজ ইকুয়াল -12 এবং শর্তটা দিয়েছে π/2 থেকে আলফা বড় হবে, 3π/2 থেকে ছোট হবে। তাহলে আলফা কোণের অবস্থান দেখো π/2 থেকে বড়, 3π/2 থেকে ছোট, তাহলে এটা দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগকে নির্দেশ করে, কিন্তু সাইন দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাই এই আলফা কোণের অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে। তাহলে খেয়াল করো, দেখো সাইন আলফা সমান -12, সাইন π/6 এর মান হলো হাফ, তার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে রেখেছি। এখন যেহেতু তৃতীয় চতুর্ভাগের হিসাবটি করব, তাহলে লিখব সাইন পাই প্লাস এই সূক্ষ্মকোণটি পাই প্লাস π/6, রেজাল্ট হবে সাইন 7π/6। অতএব আলফা সমান আমরা পাব 7π/6। এটি হলো এই ঘ নং প্রশ্নের সমাধান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।